রাজধানীতে ইতালি প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, স্কুল পড়ুয়া মেয়ে নিহত, গুরুতর আহত স্ত্রী ও অপর মেয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। শিল্প ও মিডিয়া পল্লীর জন্য প্লট বরাদ্দ হলেও তেজগাঁ শিল্প এলাকার অধিকাংশ প্লট ব্যবহার করছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গণপূর্ত মন্ত্রণালয়ের। ঘাটতি মেটাতে ভুটান থেকে স্বল্প মূল্যে জলবিদ্যুৎ আনতে চায় বাংলাদেশ। আমদানি নির্ভরতা কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে বারবার সংবিধান সংশোধন করায় ব্যাহত হয়েছে মূল উদ্দেশ্য, বলছেন প্রণেতারা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফিরে পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। এবং সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে দিনাজপুরের ঘাগড়া ও গিরিজাখাল এখন আবর্জনার ভাগাড়। বর্ষায় জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী, দুষছেন কর্তৃপক্ষের উদাসীনতাকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। রাজধানীর কদমতলীতে এক ইতালি প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করায় নিহত হয়েছে তার মেয়ে, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সামিয়া হোসেন। গুরুতর আহত স্ত্রী ও অপর মেয়েকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গত রাতে এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ইতালি প্রবাসী আব্দুল সেলিমের কদমতলীর বাসায় কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে। বাসায় প্রবেশ করেই তারা সেলিমের স্ত্রী শাহেদা মৃধা ডলি ও তার দুই মেয়েকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শাহেদার বড় মেয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সামিয়া মারা যায়। পরে আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয় স্বজন ও এলাকাবাসী। সারারাম্মু আমাদের গেটে নক করতেছিল, তখন আমি আবার আমাদের ফোকা আছে সেখান থেকে দেখছি যে সারারাম্মু। পরে সারারাম্মুর গেট খুলছি, দেখি কি রক্ত। পরে আমার বোন আবার অসুস্থ হয়ে পড়ছে, যে এরকম দেখা পরে আমরা দুজন গেট লাগাইছি, আর গেট খুলি নাই। আর কি হয়েছে আমি তা জানি না। খালি বলছিল আপা আপা, এটা বললে আর পরেই চলে গেছে। মানে তার ঘরে কি ঘটনা ঘটছে বা কি, এটা কিছুই আমাকে বলতে পারে নাই। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকারীরা শাহেদার পূর্ব পরিচিত, তাদের ধরতে অভিযান চলছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এসেছিল তারা গত 3 দিন যাবত এই বাসায় এসছে এবং একজন নাকি পাশের বাসায় 1 বছর আগে ভাড়া ছিল। আমরা কিছু নাম পেয়েছি তাদেরকে গ্রেপ্তার করার জন্য। ইতিমধ্যে আমরা 2টা টিম এঙ্গেজ করেছি এবং আশা করি হয়তো খুব তাড়াতাড়ি তাদের ধরতে সক্ষম হব। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। শিল্প স্থাপনের জন্য প্লট নিলেও তেজগাঁ শিল্প এলাকার অনেক প্লট ব্যবহার হচ্ছে গ্যারেজ, ওয়ার্কশপ ও গুদাম হিসেবে। বিভিন্ন সরকারের আমলে প্রভাবশালী রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা এসব প্লট বরাদ্দ পেলেও সেগুলোতে কোনো শিল্প কারখানা করেননি। অনেকে বিক্রি করে দিয়েছেন, কেউ বা ভাড়া দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানকে। এছাড়া মিডিয়া পল্লীর নামে বরাদ্দ নেওয়া অধিকাংশ শিল্প প্লট খালি পড়ে আছে। এই অবস্থায় এসব প্লটের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। তেজগাঁ শিল্প এলাকা নিয়ে হাজিরা শিউলির 3 পর্বের ধারাবাহিকে আজ দেখুন 2য় পর্ব। জমির অভাবে অনেক উদ্যোক্তা শিল্প স্থাপন করতে না পারলেও তেজগাঁ শিল্প এলাকার একাধিক প্লট খালি পড়ে আছে। স্বল্প দামে শিল্পের নামে প্লট নিয়ে অনেকে বিক্রি করে দিয়েছেন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে, কেউ বা আবার গ্যারেজ, ওয়ার্কশপ ও গুদাম হিসেবে ভাড়া দিয়েছেন। এক্ষেত্রে অনুমোদন না নিয়ে ভাড়া দেওয়ার নিয়ম না থাকলেও তদারকির অভাবে মালিকরা মূল্যবান শিল্প প্লট ভাড়া দিচ্ছেন। বিভিন্ন সময়ে বেশ কিছু শিল্প প্লট বরাদ্দ হয়েছে একেবারে রাজনৈতিক কারণে, সেগুলো পরবর্তী পর্যায়ে তারা বরাদ্দ নিয়েই অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। ভাড়া দেওয়ার নিয়ম হলো, আমি যতটুকু সম্ভব জানি, গণপূর্ত মন্ত্রণালয় থেকে সে পারমিশন নিয়ে সে ভাড়া দিতে হয় এবং ভাড়া দিতে হইলেও সেটা উৎসেকর দিতে হবে। এদিকে তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ জায়গা মিডিয়া পল্লীর নামে বরাদ্দ দেওয়া হলেও সরেজমিনে দেখা যায় অনেক প্লটে নেম প্লেট ছাড়া মিডিয়ার কোনো কার্যক্রম নেই। বিএমপির আমলে সবগুলো ফলট করে বিক্রি করবে, মিডিয়া পল্লী বানায়। মির্জা আবাসে নিচে, তার সকতে নিচে, সাদে খোয়া নিচে। মিডিয়া পল্লীর জন্য বরাদ্দ নিয়ে কেউ হয়তো ভাড়া দিয়ে রাখছে, ওই যে সাইনবোর্ড কোম্পানি ভাড়া দিয়ে রাখছে, গাড়ির গ্যারেজ ভাড়া দিয়ে রাখছে। মিডিয়া পল্লীর নামে প্লট বরাদ্দে অনিয়মের কথা স্বীকার করে গণপূর্তমন্ত্রী জানান, অব্যবহৃত প্লটের বরাদ্দ বাতিল করা হবে। নাম সর্বস্ব পত্রিকা যাদেরকে দেওয়া হয়েছে এবং এগুলা প্রায় 1 বিঘার উপর, এগুলি আপনার ওদের কিছু হইতেছে না, নিয়ে বসে আছে। আমরা একটা প্ল্যান করছি যে এইসব মিডিয়া পল্লী
যেটা করা হয়েছে এটা সম্পূর্ণ বাতিল করা। এই শিল্প এলাকায় বর্তমানে 430টি প্লট উপপ্লট থাকলেও কয়টি অব্যবহৃত বা খালি পড়ে আছে সেই পরিসংখ্যান পাওয়া যায়নি। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভুটান থেকে স্বল্প মূল্যে জলবিদ্যুৎ আনতে চায় বাংলাদেশ, যেখানে সম্মতি দিয়েছে ভুটানও। সম্প্রতি বাংলাদেশ সফর করা ভুটানের অর্থ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠকের পর আঞ্চলিক সহযোগিতা চুক্তির মাধ্যমে ভুটান থেকে বিদ্যুৎ এনে ঘাটতি পূরণের আশা করছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি নিজস্ব উৎপাদন বাড়াতে না পারলে বিদ্যুৎ খাত ভবিষ্যতে পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। ভেড়ামারা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়, ক্যামেরায় ছিলেন বাবুল হোসেন। 2013 সালের অক্টোবরে ভেড়ামারার এই সাব স্টেশনটির মাধ্যমে প্রথমবারের মতো 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। ভারতের মতো করে এবার বন্ধুরাষ্ট্র ভুটান থেকেও বিদ্যুৎ নিয়ে আসার পরিকল্পনা বাংলাদেশের। গেল মাসের শেষ নাগাদ ভেড়ামারার গ্রিড স্টেশন পরিদর্শন করে স্বল্প দামে বিদ্যুৎ চুক্তির আশ্বাস দিয়েছেন ভুটানের মন্ত্রী লিওন পো ওয়াংচুক। পাশাপাশি বাংলাদেশও আশা করছে ভুটানের বিদ্যুতে ভবিষ্যৎ ঘাটতি মোকাবেলার। নেপাল এবং ভুটানে প্রায় 80,000 মেগাওয়াট এই দুইটি রাষ্ট্রে হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারেন। আমরা এই পরিমাণ বিদ্যুতের থেকেও কিছু অংশ যদি বাংলাদেশে আমরা আনতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে পারবো। ভুটান হ্যাজ দ্য পটেনশিয়াল অফ হাইড্রো পাওয়ার। আমাদের দেশে জলবিদ্যুতের বিপুল সম্ভাবনা রয়েছে। এই বিদ্যুৎ যেমন মানসম্মত তেমনি সস্তা। বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভুটান সম্পূর্ণ প্রস্তুত। দ্য চিপেস্ট ইলেকট্রিসিটি। জাতীয় উন্নয়নকে বিকশিত করতে সরকারি নীতি এখন আমদানি করা বিদ্যুতের উপর। সংশ্লিষ্টরা আশা করছেন আমদানি করা এই বিদ্যুতে বাংলাদেশের অগ্রগতি। অন্যদিকে বিশ্লেষকদের পরামর্শ, ভবিষ্যতে বিদ্যুতের মতো স্পর্শকাতর এই খাতটি যাতে আমদানি নির্ভর না হয়ে পড়ে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে নীতি নির্ধারকদের। মূলত বিদ্যুৎ ও জ্বালানি বিশ্লেষকদের দাবি, কয়লাভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সক্ষমতা বাড়াতে পারলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। প্রাথমিক জ্বালানি এবং ফিনিশ প্রোডাক্ট সেটা 92% আমদানির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। আমরা যদি দেশি কয়লা ব্যবহার করি তাহলে সেই আমদানি নির্ভরশীলতা হয় প্রায় 62%। অর্থাৎ আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি আমাদের আমদানি নির্ভরশীলতা। আমার নিজস্ব রিসোর্সকে আমি চিনবো, আমার সক্ষমতা বাড়াবো। কারণ আপনি যদি রিজিওনাল বিদ্যুতেও যান, রিজিওনাল বিদ্যুৎ চালাতে যে অপারেটিং এক্সপেরিয়েন্স লাগবে সেটা তো ভারতীয় ইঞ্জিনিয়াররা চালাবেন না, আমার দেশের লোক দিয়ে চালাতে হবে। কাজে আপনার নিজের সক্ষমতা 100% বৃদ্ধি করতে হবে। জ্বালানি নিরাপত্তার খাতিরেই নিজস্ব উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও মত বিশ্লেষকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ভেড়ামারা, কুষ্টিয়া। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই চারটি বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধরে 1972 সালের 4 নভেম্বর প্রণয়ন করা হয় সংবিধান। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন মনে করেন, অগণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সরকারগুলো দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে বারবার সংবিধান সংশোধন করায় বিভিন্ন সময়ে সংবিধানের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, সংবিধানের মূল চেতনা বিনষ্ট করার চেষ্টা হলেও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 72-এর মূল সংবিধানে ফিরে যাওয়া হয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। সংবিধান একটি দেশের সর্বোচ্চ আইন, যে আইনের মাধ্যমে পরিচালিত হয় রাষ্ট্র। দেশ স্বাধীনের পর যুদ্ধ বিধ্বস্ত দেশটি কিভাবে চলবে সেই উদ্দেশ্যেই 1972 সালের 4 নভেম্বর প্রণয়ন করা হয় সংবিধান। এই সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, যা কার্যকর হয় সে বছরের 16 ডিসেম্বর থেকে। স্বাধীনতার 44 বছরে অগণতান্ত্রিক ও গণতান্ত্রিক সরকারগুলো সংবিধানের 16টি সংশোধনী আনে। অভিযোগ আছে অধিকাংশ সংশোধনী করা হয় দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে, যদিও পরে 3টি সংশোধনী অবৈধ বলে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। সাবেক আইনমন্ত্রী মনে করেন, 15তম সংশোধনীর মাধ্যমে সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পেয়েছে। যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ মানুষের রক্তদানের মাধ্যমে যে সংবিধান অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের, সেই সংবিধানটি আবার ফিরে আসছে। এটা হলো 15th অ্যামেন্ডমেন্ট। আর সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় 72-এর সংবিধান তৈরি করা হলেও রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে সংবিধানের সংশোধনী এর মূল উদ্দেশ্য বারবার ব্যাহত করেছে। এখনো সেই প্রশ্ন থেকে যাচ্ছে যে 72-এ যে আমাদের স্বাধীনতার মধ্যে দিয়ে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই সংবিধানকে আমরা কতখানি এখন ধরে রাখতে পেরেছি। 72-এর যে চিন্তাধারা, নট ভারতের ভাষা, এর মধ্যে যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারা থেকে আমরা
সরে যাচ্ছি কিনা। এই দুই আইন বিশেষজ্ঞ মনে করেন জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধন করা যাবে, তবে তা হতে হবে অবশ্যই জনগণের মতামত নিয়ে। যে আমাদের স্বাধীনতা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পল্টন থানায় দায়ের করা নাশকতার 3 মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বিকেলে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন দুপক্ষে শুনানি শেষে এ আদেশ দেন। সোমবার সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শেষে নিম্ন আদালতে মির্জা ফখরুলকে আত্মসমর্পণের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিএনপির কালো পতাকা কর্মসূচি চলাকালে গত 6 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রেফতারের পর নাশকতার 3 মামলায় মির্জা ফখরুলকে কারাগারে পাঠান আদালত। তবে স্বাস্থ্যগত দিক বিবেচনায় উচ্চ আদালত থেকে 2 দফা জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যান মির্জা ফখরুল। তবে 2রা নভেম্বর জামিনের মেয়াদ শেষ হলে আপিল বিভাগের নির্দেশে মঙ্গলবার বিকালে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল। এ সময় তার আইনজীবীরা জামিন আবেদন করে শুনানি করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাশকতামূলক মামলা, সেখানে পেট্রোল দিয়ে গাড়িতে আগুন অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলা, এবং এই মামলাগুলি নন বেইলেবল অফেন্স। অর্থাৎ যেহেতু নাশকতামূলক মামলা অন্তর্ঘাত মামলা, অতএব এই মামলায় জামিন দেওয়া যাবে না। আমরা আদালতকে সেটা বলেছি এবং জামিনের বিরোধিতা করেছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণের পরও জামিন নামঞ্জুর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। আমরা বলেছি যেহেতু তিনি অসুস্থ, আবারও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন, তিনি আজকে এই করে সারেন্ডার করেছেন। আদালত ওনার অসুস্থতার কথা বিবেচনা করেন নাই। তিনি খুবই অসুস্থ, আপনারা জানেন, হার্টে ব্লক আছে, বাইপাস করা আছে, রিং লাগানো আছে। 24 তারিখে সিঙ্গাপুরে যাবেন, আরো উন্নত চিকিৎসার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। চলতি বছর জানুয়ারিতে বিএনপির কর্মসূচি চলাকালে নাশকতার অভিযোগে 4 জানুয়ারি একটি ও 6 জানুয়ারি পল্টন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে 2টি মামলা করে পুলিশ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, অসুস্থ হওয়া সত্ত্বেও মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোয় যদি তার স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, এর দায় সরকারকে নিতে হবে। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জটিল রোগে আক্রান্ত একজন মানুষ। কারান্তরীণ অবস্থায় তার স্বাস্থ্যের ঝুঁকি আরও বেড়ে যাবে বলে তার চিকিৎসকগণ অভিমত দিয়েছেন। এই ধরনের পরিস্থিতিতে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য আরও সংকটে পড়ে গেলে সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকেই দেশবাসী দায়ী করবেন। রাজধানীর রামপুরা থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও গয়েশ্বর চন্দ্র রায় সহ 35 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। গতকাল বিকেলে মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা। 2013 সালের 29 ডিসেম্বর মালিবাগ এলাকায় বিএনপি জামায়াতের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলাকালে গাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় এক পথচারী মারা গেলে 30 ডিসেম্বর পুলিশ রামপুরা থানায় বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও বললেন, ব্লগার হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা ঘটে থাকে। গতকাল দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে জড়িত হত্যাকারীদের সঙ্গে জামায়াত শিবিরের সম্পৃক্ততা রয়েছে বলেও বলেন তিনি। সারা পৃথিবীতে এই ঘটনা ঘটছে বিচ্ছিন্নভাবে। আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, তারপরে ধরেন অস্ট্রেলিয়া, কেউ বাদ যায়নি। তা আমরা চাই আমাদের সবাই ইউনাইটেডলি কাজ করতে, এই ধরনের টেররিস্টদের মোকাবেলা করতে হবে। প্রকৃত দোষী যারা ঘটনা ঘটিয়েছেন কিংবা মদত দিয়েছেন কিংবা পরিকল্পনা করেছেন কিংবা আর্থিক সহযোগিতা করছেন, সবাইকে আমরা খুঁজে বের করছি, তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেব। এখন লন্ডন বসেই করুক কিংবা অন্য কোনোখানেই বসেই করুক, আমরা তার ব্যবস্থা নিচ্ছি। অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বেগম জিয়া ও তারেক রহমানের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বেগম জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে জামায়াত আর জঙ্গিবাদের সঙ্গে ঐক্যের আহ্বান বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বাংলাদেশের সীমানার বাইরে যেসব আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে, সেইখানেও বেগম খালেদা জিয়া এবং তার পুত্র
যোগাযোগ করার আলামত আছে, যেরকম দাউদ ইব্রাহিমের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের যে প্রক্রিয়া আছে কি না সেটা দেখছি আমরা, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে বাংলাদেশে নাশকতা করার উদ্যোগ আমরা কিছু ঘটনার লক্ষণ দেখছি বেগম জিয়া এবং তার পুত্রের মাধ্যমে। সময় সংবাদে আরো থাকছে, সিন্ডিকেটের কারণে কোরবানির পর চামড়া বিক্রি করতে না পেরে নিঃস্ব হতে বসেছে চট্টগ্রামের কয়েকশো ব্যবসায়ী। প্রতি পিসে লোকসান গুনতে হচ্ছে অন্তত 200 টাকা। এবং পর্যাপ্ত চিকিৎসক ও জনবলের অভাবে ব্যাহত হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। বিপাকে রোগীরা, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা সিভিল সার্জনের। স্ত্রীর চোখ তুলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত গৃহবধূ রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজ পলাতক রয়েছে। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। স্বামীর পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত দুদিন ধরে হাসপাতালের বেডে চিকিৎসাধীন গৃহবধূ নুরেশা বেগমের চোখের যন্ত্রণা যেন কমছে না। স্বজনদের অভিযোগ, বেসরকারি সংস্থা থেকে 2 লাখ টাকা ঋণ উঠিয়ে দিতে স্ত্রী নুরেশা বেগমকে চাপ দেয় পবা উপজেলার বৈরাগী এলাকার সিরাজুল ইসলাম। এতে রাজি না হওয়ায় গত 1 নভেম্বর রাতে তাকে বেধড়ক মারধর করার পর আঙ্গুল দিয়ে তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে স্বামী সিরাজুল। খবর পেয়ে নুরেশাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। লোনের টাকা লেতে আমি বললাম যে আমি মরবো, তবু আমি তোমাকে লোন করে দিব না। আর পিছ থেকে আমাকে 2টা না 3টা বাড়ি মারে কি দিয়ে আমি বলতে পারবো না, কিন্তু আমি অজ্ঞান হয়নি। ওই ভাবেছে অজ্ঞান হলে ওই আমার চোখ দুটা আরামে তুলবে। আমরা যে কাল থেকে বিয়ে দিয়েছি টাকার অত্যাচার মেয়ের টানার জন্য, এই কারণে আমার মেয়ের অত্যাচারে জ্বালাতে আমার মেয়ের চোখের এর বিচার চাই, চোখের বদলে বিচার চাই আমি। আর আঘাত গুরুতর হওয়ায় একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ডান চোখে এখনো দৃষ্টি স্বাভাবিক অবস্থার মধ্যে আসে নাই, এটা এখনো আশঙ্কা মুক্ত অবস্থায় আমরা আনতে পারিনি। এদিকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনাটা আমরা দেখেছি, তদন্তাধীন আছে এবং মামলা হয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা আছে। এই ঘটনায় মঙ্গলবার শাহ মখদুম থানায় সিরাজুল ইসলাম সহ 2জনকে আসামি করে একটি মামলা করেছে নির্যাতিতার মা। তবে আসামিরা পলাতক রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে আহত হয়েছেন চালক, হেলপার সহ 3 জন। গত সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে স্কাইলাইন পরিবহনের একটি বাস ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে নিয়ে আসে। পরে তারা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং একই সঙ্গে চালক, হেলপার সহ 3 জনকে পিটিয়ে আহত করে। আহতদের পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 3 জনের মধ্যে হেলপার ও তার সহযোগীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি। ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য গত রাতে কারাগার ও এর আশপাশের এলাকায় র্যাব ও পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়া সাদা পোশাকের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরাও টহল দিচ্ছে। কারাগারের নিরাপত্তার জন্য মাঠে নেমেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এবং কারা গোয়েন্দা সদস্যরা। সিলেটের 17টি স্কুলের সঙ্গে ব্রিটেনের 17টি স্কুলের কানেক্টিং ক্লাসরুম কর্মসূচির মধ্য দিয়ে অবশেষে বাংলাদেশি বংশোদ্ভূত কার্ডিফের সাবেক ডেপুটি লর্ড মেয়র আলী আহমেদের শিক্ষার উন্নয়নে কাজ করার স্বপ্ন সফল হয়েছে। এর আওতায় 2 দেশের স্কুলগুলো একে অপরের সঙ্গে শিক্ষা কার্যক্রম বিনিময় করবেন। এজন্য ওয়েলসের শিক্ষক সহ 20 সদস্যের প্রতিনিধি দল এখন সিলেটে। সফররত শিক্ষকরা বলছেন, বিশ্বের অনেক দেশের চেয়ে নিরাপদ বাংলাদেশ। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। সিলেটের কৃতি সন্তান আলী আহমদ কার্ডিফ সিটির ডেপুটি লর্ড মেয়র থাকাকালীন সময় বাংলাদেশের শিক্ষার উন্নয়নে ব্রিটেনের স্কুলের সাথে কানেক্টিং প্রোগ্রাম চালুর পরিকল্পনা নেন। দীর্ঘদিন পর ব্রিটিশ সরকারের অনুমতিও পান। তারই অংশ হিসেবে কার্ডিফের 17টি স্কুলের সাথে সিলেটের 17টি স্কুলের কানেক্টিং ক্লাসরুম প্রোগ্রাম চালু হয় মঙ্গলবার। আর এ লক্ষ্যে 31 অক্টোবর ওয়েলসের 12 জন স্কুল শিক্ষক সহ 20 সদস্যের একটি দল এখন হযরত শাহজালালের নগরীতে। এডুকেশনের মাধ্যমে সাহায্য করা যায় আমাদের স্কুলদেরকে, টিচারদেরকে, ছাত্রদেরকে, এটাই হলো উদ্দেশ্য।
কার্ডিফের শিক্ষকরা সিলেটের নির্ধারিত স্কুলগুলো পরিদর্শন করে তাদের অভিজ্ঞতা আদান প্রদান করছেন। এই কর্মসূচির মাধ্যমে দুদেশ একে অপরের সঙ্গে শিক্ষা কার্যক্রম বিনিময় করতে পারবে। পাশাপাশি ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ হবে। এদিকে ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশে চলাফেরায় সতর্কতা জারি করলেও সফররত শিক্ষকরা জানালেন নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট তারা। আমাদেরকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে তাতে আমরা অনেক খুশি। বাংলাদেশ একটি সুন্দর দেশ এবং এখানকার মানুষও অনেক ভালো। ব্রিটিশ প্রতিনিধিরা রোববার দেশে ফিরে যাবেন। পরে বাংলাদেশের প্রতিটি স্কুল থেকে একজন করে শিক্ষককে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে ব্রিটেনে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সিন্ডিকেটের কারণে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে নিঃস্ব হতে বসেছে চট্টগ্রামের কয়েকশো চামড়া ব্যবসায়ী। কোরবানির পর 40 দিন পেরিয়ে গেলেও অনেকটা ঢিমে তালে চলছে চামড়া বেচা কেনা। ব্যবসায়ীদের দাবি, প্রতি পিস চামড়া অন্তত 200 টাকা কমে বিক্রি করতে হচ্ছে তাদেরকে। এই অবস্থায় গুদামগুলোতে এখনো পড়ে আছে হাজার হাজার পিস চামড়া। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অন্যান্য বছরের মতো গত বছরও কোরবানির 20 থেকে 25 দিনের মধ্যে চট্টগ্রামে বিক্রি হয়েছে 4,80,000 পিস কোরবানির চামড়া। কিন্তু এবার পুরো চিত্রই পাল্টে গেছে। কোরবানির দীর্ঘ সময় পেরিয়ে গেল চামড়া বিক্রির হার শূন্যের কোঠায়। কারণ হিসেবে ব্যবসায়ীরা চামড়ার দাম পড়ে যাওয়াকেই দুষছেন। এরা মাল মূল্য 70-72 টাকা করে, আমরা মাল কিনছি 110 টাকা, 90-95 টাকা। এইভাবে কিন্তু আমাদের 200-250 টাকা লস, কিন্তু কস্টিং খরচা বেশি। প্রকৃত দামে চামড়া বিক্রি করতে না পারায় আড়তদারদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আর ট্যানারি মালিকের প্রতিনিধি বলছেন, আন্তর্জাতিক বাজারে গত বছরের চামড়া বিক্রি না হওয়ায় তাদের দেশীয় বাজার থেকে ধীরগতিতে চামড়া কিনতে হচ্ছে। চাহিদা কম হওয়াতে ক্ষতির সম্মুখীন হয়েছে সবাই। গড়পত্তা প্রতি পার পিছে 200-250-300 টাকা এরকম লস হইতেছে। চামড়া তো অনেক রয়ে গেছে, গত বছরের চামড়া কেউ বেচতে পারে নাই, আর এখন বিক্রি যেটাই আসতেছে ওটা কম প্রাইস আসতেছে, এই কারণে চামড়া কেউ কিনবার চাইতেছে না। বৃহত্তর চট্টগ্রামে এবার 5.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সংগৃহীত হয়েছে 3.5 লাখ পশুর চামড়া। নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা রয়েছে এ ধরনের ছোট বড় 200 আড়ত, যেখানে চামড়া প্রক্রিয়াজাত করা হয়। এখন সবগুলো গুদামেরই একই চিত্র, অবিকৃত অবস্থায় পড়ে আছে হাজার হাজার পিস চামড়া। এক্ষেত্রে ব্যবসায়ীরা যেমন ক্ষতির মুখে পড়ছেন, তেমনি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। নগরীর মুরাদপুর আতুরা ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। সাভারের বাড়ইপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত 2 শিল্প পুলিশের মধ্যে একজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এই মুহূর্তে এনাম মেডিকেলে আছেন আমাদের প্রতিনিধি মোজাফফর জয়। ঘটনার বিস্তারিত জানতে ফোনে যোগ দেব তার সাথে। জয়, ঘটনার বিস্তারিত আমাদেরকে জানান। সজল, সকাল 8টার দিকে নন্দন পার্ক সংলগ্ন বাড়ইপাড়া এলাকায় 3জন মোটরসাইকেল আরোহী গাজীপুর থেকে আসতে থাকলে সেখানে চেকপোস্টে পুলিশ তাদেরকে থামিয়ে দেয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেল থেকে নেমে উপর্যুপরি 2 পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে। তাদের ঘাড়ে, গলায় এবং পিঠে পর্যাপ্ত পরিমাণে ছুরিকাঘাত করা হয়। এক পর্যায়ে তারা আহত হলে জনগণ এগিয়ে আসলে দুর্বৃত্তরা গুলি করতে করতে পালিয়ে যায় বলে আমরা স্থানীয় জনগণের কাছ থেকে এই ব্যাপারটি জানতে পেরেছি। সজল, এর পরপরই যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে স্থানীয় জনগণ পুলিশদের উদ্ধার করে বাড়ইপাড়া এলাকায় ফাতেমা নামক একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। এরপর সেখান থেকে তাদেরকে রেফার করা হয় এনাম মেডিকেল কলেজে। এনাম মেডিকেল কলেজে যাওয়ার পরপরই সেখানে এক পুলিশ কনস্টেবল মারা যায়। আর বর্তমানে বাড়ইপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, জনমনে আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে এনাম মেডিকেল কলেজে আমরা দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন। তাদের কাছে আমাদের জিজ্ঞাসা ছিল যে ব্যাপারটা কি নাশকতা অথবা জঙ্গি আক্রমণ, কোনটি আপনারা মনে করছেন। তারা প্রাথমিকভাবে যেটি আমাদেরকে জানিয়েছে যে ব্যাপারটি আসলে তারা নাশকতা ভাবেই দেখছেন, এখনো পর্যন্ত জঙ্গি সম্পৃক্ততার কোনো সংবাদ তাদের কাছে নেই। এই ছিল আমার কাছে বিস্তারিত সর্বশেষ সংবাদ। সজল, জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের বাড়ইপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত 2 শিল্প পুলিশের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের প্রতিনিধি মোজাফফর জয়। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে দিনাজপুরের ঘাগড়া ও গিরিজা খাল। পাশাপাশি খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ হওয়ায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে বর্ষার সময় জলাবদ্ধতায় নাকাল হচ্ছেন পৌর বাসিন্দারা।
এজন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলাকেই দুষছেন এলাকাবাসী। তবে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1851 সালে জেলা কালেক্টর মিস্টার স্কটের আমলে মহারাজা গিরিজানাথ দিনাজপুর শহরের জলাবদ্ধতা দূর করতে ঘাগরা ও গিরিজা ক্যানেল দুটি খনন করেন। এরপর 1887 সালে সবশেষ খাল দুটি পুনঃখনন করা হয়। 128 বছর ধরে বন্ধ হয়ে আছে খাল দুটির সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম। বর্তমানে স্থানীয় প্রশাসনের উদাসীনতায় খাল দুটি ভরাট করে চলছে দখলের মহোৎসব। এতে বর্ষা মৌসুম এলেই পানিবন্দী হয়ে পড়ছে পৌর এলাকা। ফলে এক সময়ের দৃষ্টিনন্দন ঘাগরা গিরিজা এখন পৌরবাসীর দুর্ভোগের কারণ। ক্যানেলটাকে দুই পাশ থেকে দখল করে নিচ্ছে, দখল করে নেওয়াতে আটো হয়ে যাওয়াতে আমাদের পানিগুলো যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ধুলোবালিতে জড়াচ্ছে, তারপর বাড়ি বাড়ির ময়লা ফেলতেছে। এলাকাবাসী গন্ধের জন্য শুধু বর্ষাকালটা বাদ দিয়ে বাকি 10 মাস গন্ধের জন্য কেউ বসবাস করতে পারে না এখানে। এদিকে খাল দুটি সংস্কারের উদ্যোগ না নিলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে বলে মনে করেন এই পরিবেশবিদ। পৌর এলাকার কোনো পানি বের হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আমরা চাই যে দিনাজপুরে ঐতিহ্যবাহী যে আমাদের খাল আছে, এই গিরিজানা খাল, এটা সংস্কারের জন্য, এটা উন্নয়নের জন্য সরকার পদক্ষেপ নেবে। তবে দ্রুত খাল দুটি সংস্কারের আশ্বাস দিলেন পৌর মেয়র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের অধীন থেকে আমরা 3 কোটি টাকা বরাদ্দ পেয়েছি ঘাগরা এবং গিরিজা ক্যানেল খননের জন্য। 12টি ওয়ার্ড নিয়ে গঠিত দিনাজপুর পৌরসভার জনসংখ্যা 1,86,000। সময় সংবাদ, দিনাজপুর। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় ব্যাহত হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম। ডিজিটাল এক্স-রে মেশিন, সিটি স্ক্যান মেশিন সহ অনেক যন্ত্রই বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। এতে বিপাকে পড়েছেন রোগীরা। বিষয়টি স্বীকার করে জনবলের অভাবকেই দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে দ্রুত সমস্যা সমাধান করে আধুনিক হাসপাতাল গড়ে তোলার আশ্বাস দিলেন জেলার সিভিল সার্জন। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চিকিৎসা সেবা নিতে প্রতিদিন পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মানুষ আসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সময়ের সাথে রোগীর চাপ বাড়লেও বাড়েনি প্রয়োজনীয় লোকবল। ডিজিটাল এক্স-রে মেশিন নষ্ট হওয়ায় কাজ চলছে পুরনো এক্স-রে মেশিন দিয়ে, আর এমআরআই মেশিন চলছে না নষ্ট ইউপিএস এর জন্য। 500 শয্যা থাকলেও নিয়মিত রোগী ভর্তি থাকছে 700 থেকে 800। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 2 দিন আইছি, সিট পাই না, খুব কষ্ট হইতে আছে। এমআরআই মেশিন নষ্ট, এটা পরীক্ষা দিছে, বাড়িতে করতে হলে 9000 টাকা লাগে। যদি আরেকটা ইউনিট বাড়ানো হয় এবং আউটডোর একটি বাড়ানো হয় তাহলে আমাদের সাথে সাথে পেশেন্টদের অনেক সুবিধা হয়। সমস্যার কথা স্বীকার করে হাসপাতাল পরিচালক জানান, সমাধানের জন্য বিষয়গুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আমার যে জনবল আছে তারা খুব সেবার মান ভালো দিচ্ছেন এবং ওনারা ডেডিকেটেড। কিছু প্রবলেম আছে যেগুলো আমরা লোকালি সারাই ফেলতে পারি। এদিকে হাসপাতালটিকে আধুনিকায়ন করতে ও সেবার মান বাড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ এ কর্মকর্তা। বিভিন্ন যন্ত্রপাতিগুলি মেরামত সহ নতুন যন্ত্রপাতি যদি সরবরাহ করা হয়, কুমিল্লার এতদ অঞ্চলের সকল মানুষের যেটা স্বাস্থ্য সেবার কেন্দ্রস্থল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই ভালোভাবে সেই সেবা প্রদান করতে পারবে। 1992 সালে 250 শয্যা নিয়ে শুরু হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। 2009 সালে তা উন্নীত করা হয় 500 শয্যায়। সময় সংবাদ, কুমিল্লা। প্রয়োজনীয় চিকিৎসক আর যন্ত্রপাতি না থাকায় ব্যাহত হচ্ছে বাগেরহাট সদর হাসপাতালের কার্যক্রম। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বাগেরহাটের 9 উপজেলার মানুষ। বিষয়টি স্বীকার করে জনবলের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় 17 লাখ মানুষের জেলা বাগেরহাটের সরকারি চিকিৎসা কেন্দ্র বাগেরহাট সদর হাসপাতাল। প্রতিদিন 400 থেকে 500 রোগী আসেন চিকিৎসা নিতে। বাড়তি রোগীর চাপে 1997 সালে হাসপাতালটি 100 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা যন্ত্রপাতি। 24 জনের বিপরীতে কাজ করছেন মাত্র 10 জন চিকিৎসক। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষুব্ধ চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা। এদিকে বিষয়টি স্বীকার করে শূন্য পদগুলোতে জনবল নিয়োগের দাবি জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোশাররফ হোসেন। বাগেরহাটের সদর হসপিটালে আমরা দূর দূরান্ত থেকে আসার পরে কোনো ভালো চিকিৎসা পাই না। আমার ওয়াইফটা নিয়ে অসুস্থ, এই জায়গায় আসার পরে আমি ভালো কোনো চিকিৎসা পাচ্ছি না, ভালো কোনো ডাক্তার পাচ্ছি না। ডাক্তারের সমস্যা, ডাক্তারের সময় থাকে না। হসপিটাল অবস্থা এরকম হয়, তাহলে আমরা এই রোগী নিয়ে কি করব? সার্জারি ডাক্তার, চক্ষু ডাক্তার এগুলো না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তারপরেও আমরা চেষ্টা করি রোগীদেরকে সেবা দেওয়ার জন্য। আমাদের হসপিটালের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার সমস্যা। সব সেক্টরেই জনবল খুবই কম।
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে যায়। এতে আহত হন 5 পুলিশ সদস্য। মঙ্গলবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে সদর থানা পুলিশের একটি টহল দল ঘাটুরা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় খবর পেয়ে অবৈধ অস্ত্র ও মালামাল বহনকারী একটি প্রাইভেট কারকে পুলিশ ঘাটুরা এলাকায় থামানোর নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ অমান্য করে গাড়িটি চলতে থাকে। পরে পুলিশ শহরগামী গাড়িটিকে ধাওয়া করলে দুর্বৃত্তরা গাড়ির ভেতর থেকে পুলিশের পিকআপ লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি পুলিশের পিকআপ ভ্যান চালকের পাশে এসে লাগলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি পাশের খাদে পড়ে যায় ও 5 পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোর্সের মাধ্যমে খবর পাই যে এখানে একটা লাল রঙের প্রাইভেট কারে কিছু অবৈধ মালামাল আছে বা অস্ত্র আছে। তারা ওই গাড়িটা আসা মাত্র গাড়িটাকে ধাওয়া করে, তো অল্প কিছু দূর যাওয়ার পরে সেই প্রাইভেট কার থেকে আমাদের পেট্রোল গাড়িতে একটা ফায়ার করে। গ্লাসের ঠিক উপরের দিকে ফায়ারটা লাগার পরেই আমাদের ড্রাইভার নিয়ন্ত্রণ হারায়, পাশে যে খাদ আছে সেই খাদে উল্টে গাড়িটা পড়ে যায়। তাদেরকে ধরার ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট জোরদার করেছি। অপহরণের 1 মাস পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি বান্দরবানের রুমা থেকে অপহৃত গাইড সহ 2 পর্যটক। রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল জানান, অপহৃত পর্যটকরা জীবিত আছে কিনা এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে তাদের উদ্ধারে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। এর আগে অপহরণের পর আরাকান লিবারেশন পার্টি ALP 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছিলেন অপহৃত গাইডের ভাই পাসিং ম্রো। তবে অপহরণের কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছিল ALP। গত 3রা অক্টোবর রুমা উপজেলায় বেড়াতে আসা 5 পর্যটকের মাঝে গাইড সহ 2 পর্যটককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চলতি মাসেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী জানুয়ারি মাসের বেতনের সাথেই পে স্কেল অনুযায়ী গেল 6 মাসের বেতন বাড়তি বেতনও দেয়া হবে বলে জানান তিনি। সচিবালয়ে বাংলাদেশ সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সহ বিজ্ঞানীদের জন্য আলাদা ভাতা ও সুযোগ সুবিধার দাবি করলে অর্থমন্ত্রী তা নাকচ করে দেন। পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি জানান, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত পুরনো নিয়ম চালু রয়েছে, আর সে অনুযায়ী এখনো সিলেকশন গ্রেড কার্যকর উল্লেখ করে তিনি জানান, কেউ চাইলে এ সুবিধা নিতে পারে। তবে প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে পুরনো কোনো নিয়ম আর কার্যকর থাকবে না। শিক্ষকদের জন্য আলাদা কোনো বেতন কাঠামো করা হবে না বলেও এ সময় জানান মুহিত। 1 জানুয়ারিতে সে কি পাবে? ব্যাক পে টেক পে পাবে ডিসেম্বরের স্যালারির সাথে। হ্যাঁ, না সেটা হয়তো ডিপেন্ডস অন দি অ্যাকাউন্টস অফিসেস। যারা সবগুলো বিল করতে পারবে যে অ্যাকাউন্ট অফিস, সেখানে তখন পেয়ে যাবে, যাদের সংখ্যা কম আছে। সেক্ষেত্রে এটা হয়তো একটা অসুবিধা হবে, বিকজ দ্য নাম্বার ইজ টু লার্জ। তো ওরা হয়তো কিছু 1টা বা 2টা মাসে পাবে, দ্যাটস অল। আমার মতে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের প্রয়োজন আমরা উঠিয়ে দিচ্ছি, এর প্রয়োজনই থাকবে না। ইট উইল নট বি, এটা মানে আর কি বুঝতেও পারবে না যে এটা চলে গেছে। মুক্তমনা লেখক এবং ব্লগারদের মানবাধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে বাংলাদেশে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে নিউ ইয়র্কের প্রবাসী বাঙালি নাগরিক সমাজ। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, মুনজার রহমান এবং মুজাহিদ আনসারি। এছাড়া মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরীও সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এরা মানবাধিকারের নামে দানবের অতিক্রম চেষ্টা করছে। এই সমস্ত দানবাধিকার প্রতিষ্ঠানের সংগঠনগুলো বাংলাদেশে কোনো কার্যক্রম চলতে পারে না। দেশের বাইরের খবর। 4 বছর পেরিয়ে 5 বছরে পা রেখেছে সিরিয়ার গৃহযুদ্ধ। রাশিয়ার বিমান বাহিনীর সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে অগ্রগতি পাওয়ার দাবির পর এবার সেখানে বিশেষ ধরনের যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই ঘটনা সিরিয়া যুদ্ধে নতুন মাত্রা নিয়ে আসবে।
গেল 30 সেপ্টেম্বর থেকে সিরিয়ার আইএস অবস্থানগুলোতে হামলা শুরু করে রুশ যুদ্ধ বিমানগুলো। রাশিয়ার বিমান বাহিনীর দাবি, হামলা শুরুর পর থেকেই আইএস এর বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে তারা। কিন্তু শুরু থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, আইএস বিরোধী যুদ্ধের নামে রাশিয়া সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে। এর মাধ্যমে রাশিয়া দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে টিকিয়ে রাখতে চায় বলেও অভিযোগ তাদের। এ পরিস্থিতিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ডেইলি বিস্ট খবর প্রকাশ করে, সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে বেশ কয়েকটি F-15CS যুদ্ধ বিমান পাঠাচ্ছে পেন্টাগন। এই বিমানগুলো শুধুমাত্র আকাশ যুদ্ধে ব্যবহারের জন্যই বিশেষভাবে তৈরি। পেন্টাগন মুখপাত্র লরা সিল জানান, কয়েকদিনের মধ্যেই বিমানগুলো তুরস্কের ইনসারলিক বিমান ঘাঁটিতে পাঠানো হবে। সেগুলো সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে ব্যবহৃত অন্যান্য বিমানগুলোকে সহায়তা করতে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। তবে সংবাদ মাধ্যমটির ধারণা, সিরিয়ায় রুশ সুখোই 13 বিমানের উপস্থিতির জবাবে F-15CS যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সুখোই 13 বিমানগুলো বিশেষভাবে আকাশ যুদ্ধে ব্যবহারের জন্যই তৈরি। মার্কিনীদের এ ধরনের বিমান পাঠানো সিরিয়া সংকটে নতুন মাত্রা যোগ করবে বলেও মত তাদের। জাতিসংঘের হিসেব মতে সিরিয়ায় গেল 4 বছরের গৃহযুদ্ধে 2.5 লাখেরও বেশি নাগরিক নিহত হয়েছেন, আর সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়েছেন 40 লাখেরও বেশি মানুষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। পশ্চিম লন্ডনের ব্র্যাকনেল শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে ব্র্যাকনেলের রেল যোগাযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পরই শিল্পাঞ্চলটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে দমকল বাহিনী। তাদের সাথে মাঠে নেমেছে পুলিশও। প্রত্যক্ষদর্শীরা বলছে, একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে সেখানে। Train service has been canceled. নিরাপত্তার কারণে নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত কারণেই দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল আপাতত বাংলাদেশ সফর স্থগিত করেছে বলে দাবি বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সময় সংবাদকে তিনি আরও জানান, দু দলের নির্ধারিত সিরিজে ম্যাচের সংখ্যা কমিয়ে এনে আগামী 1 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সূচি ও বাংলাদেশ সফরের পরবর্তী তারিখ জানাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। গেল মাসের 15 অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তার প্রশ্ন তুলে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও নির্ধারিত সফর স্থগিত করে। এরপর পুনরায় 3 নভেম্বর বাংলাদেশ সফরের তারিখ দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তাই আইসিসি নিয়ম অনুযায়ী কোনো দ্বিপাক্ষিক সিরিজের আয়োজক দেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করে ওই দেশের ক্রিকেট বোর্ড। সেই ধারায় সোমবার দেশটির নিরাপত্তা প্রতিনিধি বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করার পর ইতিবাচক মতামত দেয় বিসিবিকে। কিন্তু আবারও সিরিজ স্থগিত করার জন্য ভিন্ন অজুহাত দিল দেশটির ক্রিকেট বোর্ড। সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড সিইও উনি আমাকে ফোন করেছিলেন। উনি জানিয়েছেন যে ওনাদের আরো 4 থেকে 5 দিন সময় লাগবে। স্পেসিফিক কজটা হচ্ছে যে ওদের প্লেয়ার যাদের সিলেকশন করা হচ্ছে তাদের কারো কারো পরীক্ষা চলছে এবং এই বিষয়টা তারা কনসিডার করেই ফাইনাল অ্যারাইভাল ডিটেইলসটা আমাদের জানাবে। একেবারেই সিরিজ বাতিলের কথা না বললেও আভাস এমনটাই মিলছে, কারণ এ মাসের 15 তারিখে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। তাই 1 সপ্তাহ পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ আবারও নির্ধারণের সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরও আসার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাহী। যদি দেরি হয় সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ ম্যাচ হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে। অন্যদিকে নিরাপত্তার প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া সফর স্থগিত করায় তড়িঘড়ি করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজনের পুরো খরচ বহন করতে হচ্ছে বিসিবিকে। তবে এতে কোনো আক্ষেপ নেই ক্রিকেট বোর্ডের। উল্টো চ্যালেঞ্জ নিরাপত্তার প্রশ্নের মাঝে এই সিরিজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার। কারণ সামনে বছর এশিয়া কাপ ছাড়াও ঘরের মাটিতে বসবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল সফর স্থগিত করলেও সফররত জিম্বাবুয়ে ক্রিকেট দলকে প্রতিশ্রুতি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মিরপুর জোনের ডিসি কাইয়ুমুজ্জামান খান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের অনুশীলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি অন্য যে কোনো সিরিজের তুলনায় এদিন ছিল অনেক বেশি। শুধু মাঠেই নয়, মাঠের আশেপাশের দালানগুলোতেও পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন। এছাড়া আইসিসির নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। পাশাপাশি ম্যাচ চলাকালীনও কড়া নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রুনির করা একমাত্র গোলে সিএসকে মস্কোকে 1-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে সেভিয়াকে 3-1 গোলে হারিয়ে ডি গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে সিএসকে মস্কো শুরু থেকেই বেশ চাপের মুখে রাখে স্বাগতিকদের, ফলে বারবার আক্রমণ করেও তেমন সুবিধা করতে পারেনি রেড ডেভিলরা। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে থাকে ভ্যান হলের শিষ্যরা, ফলে ম্যাচের ৭৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইংলিশ জায়ান্টরা। জেসি লিনগার্ডের ক্রস থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন দলের ইংলিশ তারকা ওয়েন রুনি। এই জয়ে 7 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষস্থান দখল করল রেড ডেভিলরা। প্রথম লেগের ম্যাচে মস্কোর সাথে 1-1 গোলে ড্র করেছিল মাদ্রিদিস্তানরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে প্যারিস সেন্ট জার্মেইনকে 1-0 গোলে হারিয়ে এ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। অপর ম্যাচে আস্তানার সাথে গোলশূন্য ড্র করেছে অ্যাটলেটিকো দি মাদ্রিদ। ম্যাচের প্রথম থেকেই সাবেক রিয়াল তারকা ডিমারিয়া ও ইব্রাহিমোভিচের আক্রমণে চাপের মুখে থাকে বেনিতেজের শিষ্যরা। তবে ম্যাচের 22 মিনিটে ইনজুরির কারণে ভেরাত্তি ও অরিয়েরকে হারালে দুর্বল হয়ে পড়ে পিএসজির আক্রমণের ধার। ফলে ম্যাচের 35 মিনিটে দলকে লিড এনে দেন মার্সেলোর বদলি হিসেবে নামা ডিফেন্ডার নাচো। প্রথমার্ধ 1-0 গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে রোনালদো ক্রুইসরা। দ্বিতীয়ার্ধে দু দলের আক্রমণ পাল্টা আক্রমণ চললেও আর কোনো গোল হয়নি, ফলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল এই দুই দল। It's a good ball in. No, it's Nacho, the most unlikely scorer here for Real Madrid. It seemed to take an age, man. Rafa Benitez will know his team have been. এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাভারে পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিল্প পুলিশের এক সদস্য নিহত। ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের গুলিতে পুলিশের পিকআপ ভ্যান খাদে, 5 পুলিশ আহত। রাজধানীতে ইতালি প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, স্কুল পড়ুয়া মেয়ে নিহত, গুরুতর আহত স্ত্রী ও অপর মেয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। শিল্প ও মিডিয়া পল্লীর জন্য প্লট বরাদ্দ হলেও তেজগাঁও শিল্প এলাকার অধিকাংশ প্লট ব্যবহার করছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গণপূর্ত মন্ত্রণালয়ের। ঘাটতি মেটাতে ভুটান থেকে স্বল্প মূল্যে জলবিদ্যুৎ আনতে চায় বাংলাদেশ। আমদানি নির্ভরতা কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে বারবার সংবিধান সংশোধন করায় ব্যাহত হয়েছে মূল উদ্দেশ্য, বলছেন প্রণেতারা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফিরে পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।